কেমন আছো সবাই? আজকে আলোচনা করব ফররুখ আহমেদ রচিত 'পদ্মা' কবিতাটি আমার মনে হয় তোমাদের সিলেবাসের যত কবিতা আছে তার মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ এই কবিতা। তো বাংলাদেশের অন্যতম বড় যে নদী পদ্মা, তার তীরবর্তী মানুষের জীবনের সাথে এই নদী কিভাবে জড়িয়ে আছে এবং তার সাথে আরেকটা বিষয় যে কবিতাটিতে উঠে এসেছে সেটি হচ্ছে একই নদীর যে ২ রকম রূপ। নদী আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকলেও এই নদী কখনো আমাদের জন্য অভিশাপ, কখনো আশীর্বাদ। এই পদ্মারও দেখা যায় ২ টি রূপ। কখনো এটি ধ্বংসাত্মক, ভয়াবহ হয়ে ওঠে, আবার কখনো মানুষের জন্য কল্যাণময় হয়ে ওঠে। এই বিষয়টিই দেখা যাবে এই পদ্মা কবিতাটিতে। চলো দেখা যাক কবিতায় কি বলা হয়েছে। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এই অংশটুকুর মানে বুঝতে হলে আগে আমাদের জানতে হবে হারমাদ শব্দটা কি। মুঘল আমলে পর্তুগিজ জলদস্যু যারা ছিল তারা হারমাদ নামে পরিচিত। হারমাদ কিন্তু একজন ব্যক্তির নাম নয়। এটা একটা গ্রুপ ছিল, জলদস্যুদের গ্রুপ। বুঝতেই পারছো যারা নদীপথে বা সমুদ্র পথে যারা ডাকাতি করত। বিশেষ করে বাণিজ্যের উদ্দেশ্যে মূল্যবান জিনিসপত্র নিয়ে যে জাহাজ আসতো সেইখানে তারা আক্রমণ করত, লুটতরাজ করত এবং অবশ্যই ওই ডাকাতি করার সময় তারা মানুষজনও মেরে ফেলত। এতটাই ভয়ংকর ছিল এই হারমাদ। তো এই হারমাদ যারা ছিল তারা নিশ্চয়ই যখন ডাকাতি করত তখন এত সহজে সবকিছু আসতো না। অনেক ঘূর্ণিতে তারা ঘুরতো। মানে হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস, ঝড়, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তারা কিন্তু ওই ডাকাতি করত। এবং পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। তারা সমুদ্রের অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। অনেক রকম অভিজ্ঞতা, অনেক নদীপথ, অনেক সমুদ্রপথ। কখনো সেটা স্থির অবস্থায়, শান্ত অবস্থায় ছিল, কখনো প্রচণ্ড ঝড়ের মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে তারা ডাকাতি করেছে। তো এত প্রতিকূল পরিবেশে ডাকাতি করার অভিজ্ঞতা যাদের আছে সেই হিংস্র হাড়মাদ জলদস্যুরাও পদ্মার ভয়াবহতা দেখে ভয় পেয়ে গেছে। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর, সংগ্রামী মানুষ তবু ২ তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। তরঙ্গভঙ্গ মানে হচ্ছে নদীর ঢেউ যখন আছড়ে পড়ে অথবা সমুদ্রের ঢেউ যখন তীরে আছড়ে পড়ে, তো সেটা ভয়াবহ হতে পারে যদি সেটা পদ্মার মতো বড় নদী হয়। তো ওই যে পদ্মার বড়, বড় ঢেউ আছড়ে পড়া দেখে হার্মাদের মুখের বর্ণ ফ্যাকাশে হয়ে গেছে। পাণ্ডুর মানে ফ্যাকাশে বা বিবর্ণ। ভয় পেলে মানুষ যেরকম ফ্যাকাশে হয়ে যায়, তো সেটা বলছে যে পদ্মার তরঙ্গভঙ্গ দেখে হার্মাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অথচ এই ভয়াবহ পদ্মার তীরে মানুষ লাঙল চালায়। অর্থাৎ যারা পদ্মার তীরে বসবাস করে তারা এতটাই সংগ্রামী, এতটাই সাহসী যে তারা কিন্তু ওই পদ্মার তরঙ্গভঙ্গ দেখে ভয় পায়নি। তারা কঠিন শ্রমের ফসল হিসেবে প্রচুর শস্যদানা পেয়েছে। আসলে পদ্মার তীরের জমি এতটাই উর্বর, অর্থাৎ পদ্মা একদিকে যেমন ভয়াবহ সেরকম সে তার আশেপাশের মানুষকে দান করেছে উর্বর জমি, এবং যে উর্বর জমির ফসল হিসেবে মানুষজন খেয়ে সুখে শান্তিতে থাকতে পারছে। উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। আসলে শুধু পদ্মা নয়, বাংলাদেশের যত নদী আছে সকল নদীর ক্ষেত্রেই কিন্তু একই বিষয় প্রযোজ্য, যে নদীর পাড়ে যে উর্বর জমি সেখানে মানুষ চাষ করেছে, পর্যাপ্ত ফসল পেয়েছে এবং জীবন মৃত্যুর দ্বন্দ্বে নির্ভীক জওয়ান মানে হচ্ছে যারা শক্তিশালী মানুষ। বাংলাদেশের মানুষদের ফরুক আহমেদের মনে হয়েছে তারা শক্তিশালী এবং সাহসী, এবং তারা এই যে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, তাদের কোনো সংশয় নেই যে তারা পদ্মার এই প্রবল রূপ দেখে ভয় পাবে কিনা, এরকম কোনো সংশয় তাদের মনে নেই। কেননা তাদের প্রয়োজন আছে ফসলের, এবং তারা জানে যে তাদের পরিশ্রমটা এখানে তারা প্রয়োগ করলে পর্যাপ্ত ফসল পাবে। এজন্য তারা নিঃসংশয়। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এই যে কিছুক্ষণ আগে যে আশীর্বাদময়ী, কল্যাণময়ী যে নদীর কথা বলছিল, মায়ের মতো যে তার সন্তানদেরকে ফসল দিচ্ছে, খাবার তুলে দিচ্ছে মুখে, সেই নদীরই আরেকটা রূপ দেখা যায় বর্ষায়। যখন বন্যা হয়, তখন প্রবল বন্যার স্রোতে
মানুষ ভেসে যায়, পশু-পাখি ভেসে যায়, ফসল, জমি সবকিছু ভেসে যায়। অর্থাৎ যে সাজানো জীবনটা মানুষ পেয়েছিল এই পদ্মার জন্যই, সেই সাজানো জীবনটা আবার পদ্মার গর্ভেই বিলীন হয়ে যায়। এই একই নদীর কত ভয়াবহ বৈপরীত্য! তো এই যে মানুষের সুন্দর গোছানো জীবনটা এক মুহূর্তেই তছনছ হয়ে যায়, এটাকেই তিনি প্রকাশ করতে চেয়েছেন যে সাজানো বাগান যেন ভেসে গেছে এবং জীবনের সম্ভার সবকিছু ভেসে গেছে। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তো এই যে জীবনের সম্ভারে এক ধরনের আঘাত আসে, তারপরেও কিন্তু মানুষের জীবন থেমে থাকে না এবং ওই জড়তার বুকে পরিপূর্ণ আহ্বান শোনা যায়। জীবনের আহ্বান শুনতে পাচ্ছেন কবি এখানে। যে যতই মানুষের জীবনে কষ্ট আসুক, এটা আসলে প্রকৃতিরই একটা অংশ। তারপরেও সবকিছু অতিক্রম করে সব বাধা একপাশে সরিয়ে মানুষের জীবনে নতুনত্ব আনতে হবে। আবার নতুন করে সবকিছুর আয়োজন করতে হবে এবং সেই আহ্বানটা তিনি ওই পদ্মার কাছেই শুনতে পাচ্ছেন। এবং এটাকেই তিনি প্রকাশ করেছেন এভাবে যে, "মৃত জড়তার বুকে তোমার যে সুতীব্র গতি, সুতীব্র স্রোত, সেই স্রোতধারা যেন একটা স্বর্ণদ্বার খুলেছে। যে দরজাটা মুক্তির।" অর্থাৎ মানুষ এই পদ্মার স্রোতের মধ্য দিয়েই, পদ্মার গতির সাথে তাল মিলিয়েই জীবনের মুক্তি খুঁজে পাবে। যে মুক্তিটা আসলে মানুষের এই যে কর্মজীবনের মধ্য দিয়ে আসবে। আবার মানুষকে পরিশ্রমী হতে শেখাবে, আবার জীবনে বিপুল আয়োজন নিয়ে বাঁচতে শেখাবে। এই জিনিসগুলো পদ্মার মধ্য দিয়ে মানুষ আবার অর্জন করবে। এই তো কবিতা কিন্তু এখানেই শেষ। ভীষণ ছোট কবিতা। আরেকটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই পদ্মা কবিতাটি হচ্ছে সনেট। সনেট সম্পর্কে নিশ্চয়ই অনেকের ধারণা আছে। ১৪ টা লাইন থাকবে এবং প্রতিটা লাইনে ১৪ টা মাত্রাও থাকবে। আর ১ম ৬ লাইনে অর্থাৎ ষষ্ঠকে থাকবে ভাবের বিকাশ আর পরের ৮ লাইন বা অষ্টকে থাকবে ভাবের পরিণতি। তবে ফরুক আহমেদের 'পদ্মা' যে সনেটটি এখানে একটু ব্যতিক্রমী একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রতি লাইনে ১৪ মাত্রা নয় ১৮ মাত্রা আছে। তো যাই হোক আমাদের ফরুক আহমেদ সম্পর্কেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে রাখতে হবে। যেহেতু তিনি একটা গুরুত্বপূর্ণ সময়ে কবি ছিলেন অর্থাৎ ৩০ এর দশক, ৪০ এর দশক সাহিত্যের জন্য ভীষণ সোনালি একটা সময় ছিল। তো এই সময়ে খুব অল্প কিছু সংখ্যক কবি কিন্তু মুসলমান ছিলেন, যাদের মধ্যে ফরুক আহমেদ একজন। এজন্যই তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এই অর্থে যে তিনি আমাদের দেশের কবি, মুসলমান জনগোষ্ঠীর কবি এবং তার অনেক কবিতাতে মুসলিম ঐতিহ্যের পুনর্জাগরণ তিনি প্রত্যাশা করেছেন। এই ফরুক আহমেদ জন্মগ্রহণ করেন ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন মাগুরা জেলায় এবং তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, সবচেয়ে বিখ্যাত, যার নাম হচ্ছে 'সাত সাগরের মাঝি'। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থ আছে 'সিরাজম মনিরা', কাব্যনাট্য আছে 'নৌফেল ও হাতেম', সনেট সংকলন আছে 'মুহূর্তের কবিতা' এবং কাহিনী কাব্য হচ্ছে 'হাতেম তাই'। এই বইগুলোর নাম মনে রাখতে হবে। এছাড়া তিনি যে গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার এবং মরণোত্তর ২১শে পদকেও তিনি ভূষিত হয়েছেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে ১৯শে অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমাদের কারো বাড়ি যদি নদীর তীরবর্তী অঞ্চলে হয়ে থাকে তাহলে তোমরা এই কবিতাটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে নদী আসলে আমাদের জীবনের সাথে কতটা জড়িয়ে আছে। আসলে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন কিন্তু এত সহজ নয়। সেটা নদীর চর হোক কিংবা পাহাড় হোক, সেখানকার মানুষের জীবনের সংগ্রামগুলো অন্যরকম, ভীষণ কঠিন। আমি যমুনা নদীর পাড়ের মানুষ, কাজেই আমার কিছুটা অভিজ্ঞতা আছে এবং তোমাদের অনেকের হয়তো আরো গভীর অভিজ্ঞতা থাকতে পারে। তবে অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, কবিতাটা কিন্তু খুবই সহজ এবং আমরা সবাই বুঝতে পারবো এই অর্থে যে নদী আমাদের জীবন, আমাদের দেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় এবং নদীর যে ২ রকম রূপ থাকে সেটা আমরা অনেক সময়ই অনুধাবন করতে পারি। তো যাই হোক আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।